ওকে, রেকর্ডিং। এবং চেষ্টা করেন যে আপনার জন্য এই লাইভটা দেখছেন এবং এটা রিপ্লাই দেন, এবং যদি কোনো কমেন্ট থাকে আমাকে যদি ঠিকঠাক শুনতে পারেন তাহলে একটু কমেন্টে জানান যে শুনতে পাচ্ছেন। আর যদি পারেন, যদি আপনার কাছে মনে হয় যে এই লাইভটা ভ্যালু ক্রিয়েট করবে অন্যদের জন্য, তাহলে একটু শেয়ার করতে পারেন। তো আমিও আমার প্রোফাইলে শেয়ার করি এই লাইভটি, একটু দাঁড়াবেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি নাম দেখতে পারি না, সবার নাম দেখা যায় না। আচ্ছা, আমাদের আসলে গেস্ট কে এটা আপনারা অলরেডি হয়তো ফেসবুকে পোস্ট দেখেছেন। আহ, আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার ফাইবারের, এবং বলা যায় আমরা মাঝে মাঝে বলি না রেমিটেন্স যোদ্ধা, তো আমরা বলতে পারি ইনি আমাদের রেমিটেন্স যোদ্ধা। এবং নিজের এই ফ্রিল্যান্সিংয়ের শুরুটা জার্নি কেমন ছিল সেটা আমরা দেখব, এবং এখন কি অবস্থানে আছেন, তার টিম ওয়ার্ক কেমন হচ্ছে, নিজে কি করছেন, ফিউচারে কীরকম প্ল্যান, এবং আপনাদের যাদের কোশ্চেন আছে তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো উনি দেওয়ার চেষ্টা করবেন, আমিও দিব। উনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, এবং উনি কিন্তু, আমি যদি বলি, ওনাকে অনেক আগে ইনভাইট করার প্ল্যান ছিল আমার, তারপরে মনে হচ্ছিল যে না, উনি একটু স্পেশাল মানুষ, ওনাকে স্পেশালি একটা বিশেষ দিনে কল করা হোক। সো তারপর হঠাৎ করে ওনার কথা চিন্তা করেই লাইভ করা। তো উনি আমাদের এখানে আসছেন, ওনাকে দাওয়াত দেই, আমরা লাইভে ওনাকে দাওয়াত দিলাম। আর শ্রাবণ ভাই, আহ, কেমন আছেন শ্রাবণ ভাই আপনার? হ্যাঁ, জি, মিউট করা আছে। প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি শুনতে পাচ্ছেন? ভালো শ্রাবণ আছেন। ভাইকে একটু রিপ্লাই দিবেন। আহ, আমি শুনতে পাচ্ছি শ্রাবণ ভাই, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আশা করছি সবাই শুনতে পাচ্ছেন আমাকে। আম, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আহ, আসলে অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল, সময় সুযোগ হয়ে ওঠে না। সবকিছু মেনটেন করেই আসলে পরিধরণী ভাই বলছিল আগেও, ভাইকে আসলে আমি সময় দিতে পারি নাই এর আগেও। তবে এবার চেষ্টা করেছি। আসলে অনেকেরই অনেক কোশ্চেন ছিল, অনেকে দেখা যায় আমাকে পার্সোনালি ফেসবুকেও মেসেজ দেন, এবং হচ্ছে অনেক জায়গায় কোনো পোস্ট হলে সেখানে অনেক কমেন্ট পাই আসলে এগুলো নিয়ে। তো তাই চেষ্টা করলাম যাতে আজকে যাতে সবার আনসার গুলো দিতে পারি, আসলে আমার জার্নিটা আসলে কিভাবে ছিল, হ্যাঁ, কিভাবে করছি, এবং যারা নতুন আছেন তারা কিভাবে শুরু করতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। জি। শ্রাবণ ভাই, আপনার ফ্রিল্যান্সের জার্নিটা শুনতে যাচ্ছি। মানে আপনি নর্মালি, আপনি যদি এটাও বলেন যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তাহলে হয়তো দেখা যায় অনেক মানুষ চিন্তা করে যে আচ্ছা, আচ্ছা। এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট কিনা। মানে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, এবং আপনি প্রফেশনালি কি করতেন আগে, যদি চান বলতে বলতে পারেন, এবং আপনি জার্নিটা কি ছিল কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সিংয়ের শুরুটা, তারপর আস্তে আস্তে আপনি কোন অবস্থায় আসছেন, এটা যদি পুরোটা আপনি নিজে থেকে বলেন। আচ্ছা, আমি প্রথমেই শুরু করি। আসলে আমি বিশেষ করে আমি জবটা শুরু করেছি 2011 থেকে, মোস্ট প্রবাবলি 2011 থেকে আমি জব করি, তো স্টুডেন্ট থাকা অবস্থায়। তো তখন আমি প্রাথমিকভাবে গ্রামীণ ফোনের যে কিছু কাস্টমার কেয়ার ছিল, এলাকা ভিত্তিক, ওখান থেকে শুরু করেছি ফার্স্ট। তো এরপর আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য ঢাকায় আসা হয় 2012-তে, এবং তখন এসে একটা জিবিসিতে জয়েন করি ঢাকাতেই। এবং সেখান থেকে অন্য একটা বেসরকারি প্রতিষ্ঠানে আসলে সেলস মার্কেটিং এর কাজে জয়েন করি আর কি। কারণ ওই মুহূর্তে আসলে মানে স্যালারির একটা বিষয় ছিল, যেগুলো চিন্তা করেই আসলে আমি শুরু করেছিলাম। তো সেই কোম্পানিতে আমি মোটামুটি প্রায় 6 বছরের উপরে জব করেছি। তো আমি অনেকদিন যাবতই আসলে আমি আসলে সিএসসি স্টুডেন্ট। আমি একটা প্রতিষ্ঠান থেকে সিএসসি করেছি। তো তখন করা অবস্থায় আমি যেহেতু টুকটাক কিছু জানতাম, এবং তখন কিছু ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপ করেছিলাম। তো তখন ওডেক্স নিয়ে জানতাম এবং ওডেক্স নিয়ে ঘাটাঘাটি করেছিলাম, কিন্তু আসলে ওইভাবে স্টার্ট করা হয়নি তখন। তো যখন আমার কাছে রিয়েলাইজ হলো যে আসলে না, এখন কিছু শুরু করা দরকার, এবং সেটা প্রায় হচ্ছে 2017 শেষের দিকে এসে। তো 2017 শেষের দিকে এসে আমি আসলে শিখবে সবাইতে ভর্তি হই একটা কোর্সে, যেটা হচ্ছে ওখান থেকে আসলে আমার ফ্রিল্যান্সিং জীবনের যাত্রা শুরু, বলতে গেলে সত্যি কথা বলতে গেলে। মানে এর আগে যেগুলো করেছি বা যে সব জায়গায় গিয়েছি, ওখান থেকে আসলে ওইভাবে এফোর্টও দিতে পারিনি, আসলে ওই জিনিসগুলো আমি পাইওনি যেটা প্রত্যাশা ছিল। তো আমি প্রথমে আসলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করেছি 2017 সালে।
আমি কোর্সে ভর্তি হই এবং কোর্স কমপ্লিট করি। আমার একটা ফাইবার অ্যাকাউন্ট করা ছিল 2017 সালের নভেম্বরে, মানে যখন আমরা কোর্স শেষ করে আম, কি বলে এটা, আমরা ফ্রিল্যান্সিং সেশনে যখন আমরা গিয়েছি তখন বেসিক্যালি। তো আমি নভেম্বরে শেষের দিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং প্রথম কাজটা পাই হচ্ছে আমি এটা 2018 ফেব্রুয়ারিতে, আমার মনে আছে ফেব্রুয়ারি 5 তারিখে আমি প্রথম কাজটা পেয়েছি। এবং আমার প্রথম কাজের অভিজ্ঞতা একজন ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল। এখন যদিও আমি ইন্ডিয়ান ক্লায়েন্ট বা হুম। ওই উপমহাদেশে, ইভেন দুবাই, আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর এদের কাজে করি না, কারণ কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে। কিন্তু আমার ফ্রিল্যান্সিং জীবনের প্রথম ক্লায়েন্টই ছিল ইন্ডিয়া, এবং সেটা একটা $5 কাজ ছিল, একটা গ্রাফিক ডিজাইনের ভেক্টর ট্রেসিং এর একটা কাজ ছিল, এখন আমি মনে করি। এবং আমি খুব নার্ভাস ছিলাম আসলে তখন যে কাজটা আমি পেয়েছিলাম, যদিও $5 কাজ, কিন্তু ফ্রিল্যান্সিং এর প্রথম কাজ বলে হচ্ছে একটা কথা আছে। হ্যাঁ, আমি প্রচুর নার্ভাস ছিলাম যে কিভাবে আসলে মেসেজ দিব, কিভাবে রিপ্লাই করবো। কথাটা আমি তখন দেখা যায় বলতে হয় রায়ান সফন ভাইয়ের কাছ থেকে আমি হেল্প নিয়েছিলাম যে আসলে কি রিপ্লাই দেবো, ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছে। হ্যাঁ, আমি আসলে কি রিপ্লাই দেবো সেটাই জানতাম না, মানে আসলে একটু টাফ হয়ে গেছিল ওই সময়টাতে, কারণ আমি এটার সাথে ইউজ টু ছিলাম না। নর্মালি দেখা যায় আমি সেলস মার্কেটিং কাজ করেছি, প্রচুর ক্লায়েন্টের সাথে কথা বলেছি, কিন্তু আসলে মানে অনলাইনে একজনের সাথে আসলে কিভাবে কথা বলতে হয় বা এই কাজটা কিভাবে গুছিয়ে নিতে হয় এই জিনিসটা আমার জানা ছিল না। সেখান থেকে এই $5 কাজের মাধ্যমেই আসলে আমার হাতে করে হয়। এবং তখন আমি একটা রানিং জবে ছিলাম বেসিক্যালি, এবং আমি সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত ওখানে জব করতাম। যেহেতু সেলস মার্কেটিং বুঝতেই পারছেন, সকাল 9টা থেকে 10টা থেকে রাত 9টা পর্যন্ত করতাম, এবং এই সময়ের বাইরে এসে রাতে বাসায় সময় দিয়ে তারপর ফ্রিল্যান্সিং করা, আবার কাজের প্র্যাকটিস করা খুবই টাফ ছিল আমার জন্য। আমি আসলে ওই সময়টাতে অনেক কষ্ট করেছি, এবং হচ্ছে আমার ফ্যামিলির প্রচুর সাপোর্ট ছিল। আসলে সাপোর্ট ছাড়া এটা পসিবল ছিল না, কারণ আমি সকালবেলা চলে যাচ্ছি 9টার সময় বাসা থেকে, আবার বাসায় আসতেছি 10টা বাজে, 10টায় এসে ক্লায়েন্টের কাছ থেকে সেটা করছি, বা যখন কোর্স করেছি তখন তো 10টা থেকে ক্লাস শুরু হতো রাত 1টা 1:30 পর্যন্ত চলতো। হ্যাঁ, আবার দেখা যায় সকালে উঠে যেতে হতো। এখানে আসলে ফ্যামিলির সাপোর্টটা না থাকলে আমার এই পর্যন্ত আসা পসিবল হতো না। আপনারা হয়তো জানেন যে আমি ম্যারিড, হ্যাঁ, এবং আমার আলহামদুলিল্লাহ দুটো ছেলে আছে। হ্যাঁ, তো আমার ওয়াইফ এটা নিয়ে আমাকে মানে প্রচুর হেল্প করেছে এটার পিছনে, ফ্রিল্যান্সিং এর পিছনে। তো তখন থেকে ম্যারিড আসলে শুরু। পার্সনের শ্রাবণ ভাই, আমি তো ফিল করি ম্যারিড পার্সনের জন্য ওয়াইফ কতটা এফোর্ট দেয় এটা আমি বুঝি। সেটাই। অনেক অনেক এফোর্ট দেয়, কিন্তু তো যাদের গার্লফ্রেন্ড আছে তারপর তারা একটু বুঝে শুনে গার্লফ্রেন্ড বানায় না। গার্লফ্রেন্ড না, এখন আসলে সবাই বুঝে যাচ্ছে, যেটা ধরেন এখন আগে 4-5 বছর আগে যারা বুঝতো না, বুঝতে চেষ্টা করতো না, এখন কিন্তু এটা মোটামুটি ইউজ টু হয়ে গেছে হুম। এখন। আসলে আমি যেটা দেখতে পাই, মানে ফ্রিল্যান্সিং এর কথা শুনলে দেখি মানুষ আর একটু বেশি হয়, এখন মানে অ্যাট্রাক্টিভনেসটা একটু বাড়ে আগের চেয়ে। হুম, এটা যেটা বলছিলাম, তো তখন থেকে আসলে শুরু 2018 ফেব্রুয়ারি থেকে আমার প্রথম কাজ পাওয়া। তো তারপর যেহেতু জব আমার চলছে, আমি ওইভাবে বেশি সময়ও দিতে পারিনি। তো টুকটাক টুকটাক করে কাজ করে যাচ্ছিলাম। দেখা গেল এর মধ্যে হয়তো এরকম মাস গেছে হয়তো আমি 50 প্রথম মাসে যে আমার $5 কাজ ছিল, এবং তারপরে $10, $15, $20 করে এরকম, বা তারপরে দেখতাম যে মাসে 50, 60 বা সর্বোচ্চ $100 পর্যন্ত আসে। আমি এইটুকু এফোর্ড করতে পারতাম ওই সময়টাতে, কারণ দেখা যায় আমার সবসময় কমিউনিকেশন করাও পসিবল হতো না, কারণ নতুন অবস্থায় আপনাকে বাই রিকোয়েস্ট পাঠাতেই হবে। হ্যাঁ, এবং হুম। হচ্ছে বাই রিকোয়েস্ট কখন আসবে আপনার ইনিশিয়াল স্টেজে আপনি এটা জানবেন না, আপনাকে ধরে বসে থাকতে হবে যে এই সময় আসবে আমি পাঠাবো। তো এই সময়টা ছিল খুবই টাফ, কারণ আমি যেহেতু মানে সেলস মার্কেটিং এ আছি, আমার এই সময়টুকু দেওয়ার মতো আসলে এবিলিটি খুবই কম ছিল, কারণ আসলে খুবই কষ্ট করে মানে ওই সময়টা পার করতে হয়েছে। তো আমার এখানে যখন আমি কাজ করছিলাম, এখানে একটা বিশেষ কথা মনে পড়ে যে 2018 রমজানের ঈদের সময় যখন আমি ছুটিতে যাই, তো তখন মোস্ট প্রবাবলি নতুন একটা ফিচার এসেছিল, ভ্যাকেশন যে ফিচার, এটা আগে ছিল না, সম্ভবত ওই সময়টাতে এসেছে। তো আমি না বুঝে তখন ভ্যাকেশন মোডে দিয়ে, কারণ আমি ঈদের সময় ছিলাম, তো আমি ভাবলাম আমার একটা গিগ তখন র্যাঙ্কে ছিল, ভেক্টর ট্রেসিং এর গিগটা ফার্স্ট পেয়েছিল। আমি ভাবলাম যেহেতু গিগটা র্যাঙ্কে আছে, তো আমি ভ্যাকেশন মোড দিয়ে রাখি, যেখানে রেখে গেছি আবার সেখান থেকে এসে পাবো। আমার ধারণা ছিল এটা, কারণ আমি টোটালি ক্লিয়ার ছিলাম না, বা ওই সময়টাতে আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি ভালো জানে এরকম আসলে আমি পাইনি। তো ঈদের ছুটি আসার পরে দেখি আমার গিগ তো নাই, ইভেন্ট কোনো নক নাই। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, রমজান থেকে কোরবানি ঈদ পর্যন্ত আমি মাত্র $5 কাজ করছি। হ্যাঁ, এই সময়টা দেখা যেত যে এই যে মাঝখানে, এটা এই জন্যই বললাম, কারণ এই যে মাঝখানের যে 2 মাস বা 2.5 মাসের যে গ্যাপটা, এই গ্যাপে অনেকে ফ্রিল্যান্সিং ছেড়ে দিত। ছেড়ে দেয়, হ্যাঁ। ছেড়ে দিত। ভাই আমি চেষ্টা করতে একটা, আমি এমনিতেই টুকটাক কাজ পাচ্ছিলাম, তো এর মধ্যে আবার দেখা গেল আমার গিগ চলে গেছে, গিগ নাই, র্যাঙ্কে আমি কোনো কাজই পাচ্ছি না। এই 2.5 মাস চেষ্টা, মানে একটা পজিশন 2.5 মাস থাকার পরে দেখি আমি কিছু নাই, মানে পুরো 2.5 মাসে $5 ইনকাম। হুম। মানে মানুষের মধ্যে একটা চলে আসে তখন, হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে যে আমি আসলে পারবো না বা হবে না, আমার এখান থেকে আর ওঠা সম্ভব না। কিন্তু আমি আসলে ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। আমি দৌড়ে ছিলাম বলেই কিন্তু আজকে আমি আসতে পারছি। এবং ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে।
আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো এই অন্য কোথাও এফোর্ট দেন। এখানে সেটাই। শুধু শুধু এফোর্ট দিয়ে সময় নষ্ট করবেন না, কারণ আপনার ধৈর্য থাকতে হবে মাস্ট। এটা আপনি বলেন যে কাজ পাচ্ছেন না, এই ক্ষেত্রে থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু বলবে, সেটার জন্য আপনাকে থাকতে হবে। আপনি হয়তো আপনার সামনাসামনি কেউ কিছু বলে আপনি ডিরেক্টলি বলে ফেলতে পারেন একটা, কিন্তু ক্লায়েন্টের কথা বলতে পারবেন না। কারণ আপনি যেখানে বাস করেন সেখানকার মানুষ আর আপনার যে ক্লায়েন্ট আসবে সেখানকার মানুষ এক নয়। এটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এগুলো বুঝেই আসলে ধৈর্য নিয়েই আসলে কাজ করতে হয় আমাদের। যারা নতুন আসতেছেন বা আসার চিন্তা ভাবনা করছেন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো তারপর 2018 18 শেষের দিকে এসে আমি অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম আমার ওয়ার্ডপ্রেস নিয়ে। তো ওয়ার্ডপ্রেস নিয়ে ওখান থেকেই আমার একটা ওয়ার্ডপ্রেস শুরু হয়। তো ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করলাম 2018 শেষের দিক থেকে, এবং তারপর শিল্পী সবাই থেকে আমি কোর্স করলাম, এবং এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টও করলাম আমি শিল্পী সবাই থেকেই। এবং তারপরে ইনশাল্লাহ আমার পিছন ফিরে তাকাতে হয়নি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে জব ছেড়েছি 2019-এর মে মাসের 1 তারিখে। যখন আমি যে জব চাই তখন আমার স্ট্যান্ডিং স্যালারি 50,000 প্লাস। আমি একটা ব্রাঞ্চের ম্যানেজার ছিলাম ওই অবস্থায়। তো 50,000 প্লাস স্যালারি 2019 সালের মাঝামাঝিতে জব ছাড়া, এটা মানে টাফ বলবো কিনা আমি জানি না। এটা ছিল মানে কি বলবো, আমি আসলে ভাষায় বলতে পারবো না এটা আসলে, সত্যি কথা। আপনাকে হ্যাঁ, শ্রাবণ ভাই, আমি জানতে চাচ্ছি যে জি। আপনি যখন জব ছাড়ছিলেন মানে কি ভেবে জব ছাড়ছিলেন, মানে কি ডিসিশন নিয়েছিলেন আসলে মনে? আমি আমি যখন জব ছাড়ি ওই মুহূর্তে দেখা যায় আমি মান্থলি 150 বা $200 পর্যন্ত আর্ন করতে পারছি। হ্যাঁ, যেটা আমার $5 থেকে স্টার্ট হয়েছিল। তো যখন আমার কাছে মনে হলো যে আমি যখন এই অবস্থায় আমি 150 বা $200 আর্ন করতে পারছি, তো ইনশাল্লাহ আমি যদি জবটা ছাড়ি ডেফিনেটলি এটাকে আমি 500 বা $600 নিয়ে যেতে পারবো। পারবেন, হ্যাঁ। আর যখন আমি এটাকে 500 বা 600 তে নিতে পারবো ডেফিনেটলি এটা আমার জবের স্যালারি সমান হয়ে যাচ্ছে। হয়ে যাবে, হ্যাঁ। তার মানে হচ্ছে আমি জবটা ছেড়ে আমি আমার নিজের যে স্বাধীনতা আছে বা নিজে যেভাবে কাজ করার চেষ্টা করছি সেটাও যাচ্ছে। এখানে একটা বিষয় আছে, যেমন আমি যেহেতু আমি সিএসসি স্টুডেন্ট ছিলাম, তো মার্কেটিংটা আসলে আমার আমার লাইনে টোটালি বাইরে, একদম বিপরীত দিকে। হুম। হ্যাঁ, যদিও এটা করতে হয়েছিল ওই সময়ের পরিপ্রেক্ষিতে। তো তখনই আমার মনে হলো যে আসলে আমার জবটা সুইচ করা উচিত। হ্যাঁ, এই সময় কারণ যেহেতু আমি আমার কাছে মাঝখানে কনফিডেন্স ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো। আমি যদি ওই জবটা ছেড়ে দিই, যেহেতু আমার এখন 100 150 বা $200 হচ্ছে, আমি এটাকে 500 600 তে নিতে পারবো ইনিশিয়াল স্টেজে, মানে জব ছাড়ার পর। এবং পাশাপাশি ফ্যামিলির সাপোর্ট ছিল বড়। ফ্যামিলি থেকে যদি আপনি সাপোর্ট না পান আসলে সামনে আগানো খুব কঠিন, সত্যি কথা বলতে। কারণ আমার পিছনে ফ্যামিলি মেম্বার আছে, ওনারা আমাকে সাহায্য করেছে। আমি যখন বললাম যে ছেড়ে দেবো, ওনারা সবাই বলছে, কেউ আমাকে বলে যে না ছাড়বে না বা চিন্তা করো, এরকম কেউ বলে নাই। আমাকে বলছে তোমার যদি ভালো মনে হয় তুমি ছেড়ে দাও। হুম। এটাই, এটা ছিল আমার সবচেয়ে বড় পাওয়া ফ্যামিলির কাছ থেকে, সত্যি কথা। এটাকে তো ভাবি তারপর বলছে? থেকে আলহামদুলিল্লাহ এটা, হ্যাঁ, উনি তো প্রথম থেকেই বলছেন, এবং পাশাপাশি আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সবাই আলহামদুলিল্লাহ। কেউ মানে বলে নাই যে চিন্তা করো বা কিছু। তারা বলছে আলহামদুলিল্লাহ তোমার যদি মনে হইতে পারবা আলহামদুলিল্লাহ ছেড়ে দাও। আমি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিয়েছি। আম যেহেতু আসলে একটা কথা আছে যে জীবনে রিস্ক না নিলে কিছু হয় না। রিস্ক আপনাকে নিতে হবে। হ্যাঁ? রিস্ক যদি আপনি নেন, আপনার এখানে ২ টা পথ আছে। একটা হচ্ছে সফল হওয়ার পথ, আর একটা হচ্ছে ব্যর্থ হওয়ার পথ। যখন আপনি কোনো একটা কাজে মানে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, এখানে আসলে ব্যর্থ হওয়ার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ? তবে অবশ্যই আমি যেটা বিশ্বাস করি, আপনাকে আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্মের রীতিনীতি মেনে চলা উচিত, এবং হচ্ছে আমি বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে চাইতাম। দেখা যায় আমি যখনই বিপদে পড়তাম আমি আল্লাহর কাছে চাইতাম আমি এটা চাই বা এটা চাই, আমি এটা করব। এবং আমি বিশ্বাস করবেন কি, আমি জব যখন ছাড়লাম, জব ছাড়ার পর যখন শুরু হলো মানে নিজের যেই লাইফটা ফ্রিল্যান্স লাইফটা শুরু হলো, তো তখন আসলে অনেকেই দেখতাম পোস্ট দিত, হ্যাঁ মান্থলি হচ্ছে আপনার $1,000 ইনকাম করতেছে। তখন আমি চাইতাম ইস, আমার কবে $1,000 হবে? কারণ আমার তখন 400 500 হচ্ছে। আমার 1,000 হয় নাই তখন পর্যন্ত। 1,000 এর যে স্বাদ এটা আমি পাইনি তখন পর্যন্ত। আমার খুব হতো, আমি দেখা যায় আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমার কবে 1,000 হবে? আমি চাই আমার 1,000। তো আলহামদুলিল্লাহ আমি যেই মাসে চাইলাম তার পরের মাসে আমার 1,000 হইছে। এটা একটা বলার মতো ঘটনা। আমি যেই মাসে চাইছি তার পরের মাসে আমার 1,000 হইছে। এবং আলহামদুলিল্লাহ এই পরের মাসে যে 1,000 হইছে এরপরে আমার আর পিছু ফিরে তাকাতে হয় নাই। মাঝখানে আমি ওয়েব ডেভেলপমেন্টে তখন ওয়ার্ডপ্রেস দিয়ে যখন শুরু করলাম, এরপর তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে চলে আসলাম। তবে এর মাঝখানে আমি পিক্সেল নিয়ে কাজ করেছিলাম। হ্যাঁ, ফেসবুক পিক্সেল নিয়ে। যে সময়টাতে আসলে প্রায় মোটামুটি আমি 2019-এর শেষের দিকে বা 20-এর শুরু থেকে, মোস্ট প্রবাবলি 20-এর শুরু থেকে 20-এর মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত আমি খুব ভালোভাবে শুধু পিক্সেল নিয়ে কাজ করেছি। তো পিক্সেল নিয়ে কাজ করলাম, তখন আমার কাছে মনে হলো আমি তো মনে হয় পিক্সেলটা যে ধরতেছি, কিন্তু আমার আসলে যেই ইটা ছিল, মানে যে লাইনটা ছিল আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো, এটা আসলে আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, তো তখন আমি আবার ব্যাক করলাম আমার ট্র্যাকে। তখন আমি আবার পিক্সেলটাকে পুরোপুরি বাদ দিয়ে তো ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে তখন কাজ শুরু করেছি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা নিয়েই আছি। তো এর মাঝখানে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি 2020-এর ফেব্রুয়ারিতে আমি একটা টিম নিয়ে কাজ করা শুরু করেছি। তখন থেকেই একটা এজেন্সি আমি স্টার্ট করেছি, ওয়েব সলিউশনস বিডি।
তো আমার টিমে এখন আলহামদুলিল্লাহ 12 জন মেম্বার আছেন। আমি সবাইকে নিয়ে কাজ করছি এবং চেষ্টা করছি যাতে আমারটা এটা আরো বড় হয়, আমি আরো অনেককে হেল্প করতে পারি। এটা যে শুধু এরকম না, আমার এজেন্সিটা শুধু যে আমি তাদেরকে নিয়ে কাজ করাই তাও কিন্তু না, এবং ইভেন আমি এখান থেকে হেল্প করি যে আসলে আপনার ফাইবার বা মার্কেট প্লেস অ্যাকাউন্ট আপনি কিভাবে গ্রো করতে পারেন, এই বিষয়টা আমরা কিন্তু দেখি। হ্যাঁ, দেখা যায় আমি হয়তো দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর পোস্ট দিচ্ছি, এই পোস্ট দেওয়ার কারণ এই না মানে আমি লোক পাই না বা আমার এখানে লোক থাকে না। বিশ্বাস করবেন কিনা জানি না যে আমার এখানে যারা অনেকেই কাজ করেছেন, এবং আমি জানি না যে আমি হেল্প করার কারণে বা আমার যারা আছে এখানে তাদের পরস্পরের হেল্পের কারণে অথবা মানে কোনো একটা অলৌকিক কারণে এদের গিকটা র্যাঙ্ক হয়ে, হ্যাঁ, তো যখন আলটিমেটলি আপনার নিজের গিকটা র্যাঙ্ক হবে তখন আপনি কিন্তু আরেকজনের জন্য সময় দিতে পারবেন, এটা টাফ, এটা আমিও বুঝি এবং এটা আমি জেনেই এটা আসলে কাজ করি। কারণ আমার উদ্দেশ্য কিন্তু যে আমার কাজ করি নেবো তা না, আমার উদ্দেশ্য হচ্ছে যিনি কাজ করতেছেন উনিও যেন নিজের একটা এজেন্সি থাকে বা একটা টিম থাকে ভবিষ্যতে। আমার এটাই হচ্ছে ইচ্ছা। জি আচ্ছা, এখানে আমি একটা জিনিস ইনপুট দেই। শ্রাবণ ভাই জি কিন্তু প্রায় সময় পোস্ট দেয়, আমিও মাঝে মাঝে পোস্ট দিই, আমার আমার নিজের কাজের জন্য পোস্ট দেওয়া হয়। প্রবলেম হচ্ছে এই পোস্ট দেওয়ার পরে কেন জানি যারা উঠতি স্কিল্ড পাবলিক আছে, সে কম জানুক বা বেশি জানুক, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের কনফিডেন্সের অভাব। দ্বিতীয়ত মনে করে যে এই যে পোস্টগুলো দেওয়া হচ্ছে ওখানে যদি অ্যাপ্লাই করি আসলে কি আমাকে হায়ার করবে কিনা, বা পোস্টগুলো কি লামসাম মার্কেটিংয়ের জন্য দেওয়া হচ্ছে কিনা, আসলেই তার কাছে জব আছে কিনা, এরকম অনেক রকমের চিন্তাভাবনা করে। আর বেশিরভাগ এজেন্সি তারা কি করে, রেস্ট্রিকশন করে দেয়, বলে দেয় যে আপনি যদি আমার সাথে কাজ করেন তাহলে আপনি পার্সোনালি কখনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এটা আমি অনেক জায়গায় শুনেছি, এবং আমার নিজেরই কয়েকজন স্টুডেন্ট ঢাকা শহরের কয়েকটা এজেন্সিতে জব করে, তারা ফ্রিল্যান্সিং করে জবগুলো নিয়ে আসে এবং কাজগুলো তাদেরকে দিয়ে করায়। সে আফসোস করে যে আমি যেটা নিজে পারি সেটা আমি আরেকজনের জন্য করছি, নিজে করছি না। আর এই যে করে দিচ্ছি। কিন্তু শ্রাবণ ভাইয়ের কথা আমি এর আগেও শুনেছি, আপনি আপনার যে 12 জন ফ্রিল্যান্সার আছে আপনার সাথে কাজ করে, এদের কয়জন শিখবে সব রেস্টুরেন্ট এটা বলেন। আম, এদের 12 জনের মধ্যে প্রায় 7-8 জনই হবে। 7-8 জন হচ্ছে ফ্রিল্যান্সিং স্টুডেন্ট, এবং আপনার ব্যাচে মনে হয় 2 জন কি 3 জন আছে আপনার সাথে কাজ করে আপনার ব্যাচেরই। আমার আমার ব্যাচের এখন আছে একজন, এক, আরেকজন ছিল ও তো ওই এখন নিজেই আহ, প্রায় মান্থলি $2000 উপরে ইনকাম ওর করছে। নাম কি? ওর নাম হচ্ছে সাকিব। সাকিব, হ্যাঁ। আর আরেকজন যে আছে ওর নাম কি? ওর নাম হচ্ছে রাসেল। রাসেল। রাসেল রাসেল আপনার সাথে আছে এখনো? আমার সাথে আছে, আমার সাথে গ্রেট, ও আছে। ছেলে অনেক ভালো। এবং আমি বলে দিই এটা কথা, সেটা হচ্ছে শ্রাবণ ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে 2018 সাল থেকে, তাই না? জি জি আপনার। তখন মনে হয় আপনি শিখবে সব স্টুডেন্ট ছিলেন না? তখন আমি শিখবি সবাই প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, কারণ আমি এর আগে কোর্স করে ফেলেছি। আচ্ছা। আপনার সাথে তখন আমি শ্রাবণ ঢাকা ভাইয়ের ক্লাস সাথে আমার করেছি। কথা হতো, এবং শ্রাবণ ভাই, আমি তখন এর আগে আমি ফাইবারে কাজ করতাম, তারপর আমি ব্যক্তিগত কারণে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিই, একদম পুরা নষ্ট করে ফেলি। তখন আমি কিন্তু একদম এমটি ছিলাম, আমি কাজ করতাম না মার্কেট প্লেসে, শুধুমাত্র শিখবে সবাই তখন লঞ্চ করে তো নতুন। আমি পুরো শিখবে সবাইয়ের উপরে আমার যত এফোর্ট ছিল, আমি শুধুমাত্র শিখবে সবাই কীভাবে আমি দাঁড় করাবো, আমরা যে টিম ছিলাম, ফাউন্ডাররা ছিলাম, আমরা শুধু এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমি তখন ফ্রিল্যান্সিং করতাম না। এবং ওই সময় শ্রাবণ ভাই আমাকে পোক করতো, তার সাথে আমার প্রায় সময় কথা হতো, এবং ওনার মার্কেট প্লেসের কাজগুলো আমি করতাম। আহ, এবং আমি যতটুকু আমি আসলে স্টুডেন্ট হোক বা যেই হোক না কেন, যদি বাংলাদেশের কোনো মানুষ যদি আমাকে বলে যে কাজ করে, আমি খুব সাবধানে কাজ করার চেষ্টা করি। কারণ এটা আমার একটা যে সুনাম আছে, এটা যদি নষ্ট হয় তাহলে সমস্যা। এখন দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা মাঝে মাঝে, আমার যারা রানিং স্টুডেন্ট, ওরাও বলে যে ভাইয়া আমার একটা জব আছে, আমি করতে পারতেছি না, জবটা নিয়ে নিছি, আপনি করেন। আমি ভুলেও জব নেই না, কেন নেই না জানেন? এটা বিশাল বড় একটা রিস্কি কাজ। কারণ জব নিলে কি হয়, একটা এটাই। বাউন্ড থাকতে হয়, সব কাজ ফেলাই দিয়ে তার কাজটা করতে হয়। এখন আমি যদি তার কাজটা কমপ্লিট না করি, বা কোনো কারণে কাজটা করলাম কিন্তু কোনো কারণে ক্লায়েন্ট তাকে একটা খারাপ ফিডব্যাক দিল, পুরো ইয়াটা পুরো আমার উপরে দায়ভার পড়ে তারই। যায়, এবং সে আফসোস করবে তখন। এটা আমি খুব ইয়া করি, এবং তারপরেও শ্রাবণ ভাইয়ের সাথে এটা করে যেতাম। প্রায় 3-4টার মতো কাজ করেছিলাম। হয়তো শ্রাবণ ভাই হ্যাঁ, এটা বলতেছিল না, আলহামদুলিল্লাহ বাট আমাদের আমি, ওইভাবে আসলে কোনো খারাপ ফিডব্যাক হ্যাঁ, হয়নি আসে না বা ইনশাল্লাহ, খারাপ এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ। হয়নি। এবং লাস্ট টাইম মনে হয় আপনি আমাকে একটা জবের জন্য অ্যাসাইন করছিলেন, মানে একটা বড় প্রজেক্টের জন্য, একটা পার্টিকুলার একটা কাজ বড় ছিল। প্রজেক্টের আমি জন্য আমার নিজের কাজ নিয়ে এত ব্যস্ত, আপনার কাজ নিয়ে আমি মানে কুলে উঠতে পারতেছিলাম, আমিও তখন আসলে বাধ্য ওই হয়েছি। মুহূর্তে ওই মুহূর্তে আমি ছিলাম কক্সবাজার, যে হ্যাঁ, কারণে আমিও আসলে ওইভাবে ঠিক মানে করতে পারি না এই প্রজেক্টটা নিয়ে আসলে। পরে ওই প্রজেক্টটা শেষ পর্যন্ত করা হয়নি, কারণ আমিও আসলে ওইভাবে সময় দিতে পারি না, আমি আপনি একটু কারো বিজি মাধ্যমে ছিলাম। করাচ্ছিলেন, কোন একজন ফ্রিল্যান্সার দিয়ে করাচ্ছিলাম করাচ্ছিলেন? করাচ্ছিলাম বাট আলটিমেটলি লাস্ট টাইম যে উনি যে রিকোয়ারমেন্টস এর আসলে ওয়ার্ডপ্রেসে পাস করত না, ও, যে কারণে আমরা পরে এর থেকে সরে এসেছি। এটা আসলে মানে পুরোটাই যে আমাদের ভুল তাও কিন্তু না, এটা হুম। পরে ওনার রিকোয়ারমেন্টসটা আসলে মানে চেঞ্জ হয়েছিল, যে কারণেই একটু প্রবলেম। সেম ব্যাচে ছিল কে, এই যে বলতেছে সেম ব্যাচে ছিল কে, আমি এখানে দেখতে পাচ্ছি না নামটা, কে নি?
হ্যাঁ, আমাদের ব্যাচের নাম্বার ছিল হচ্ছে 133। ওই ব্যাচে শ্রাবণ ভাই ছিল, রাসেল ছিল, আরো অনেকেই ছিল। আচ্ছা, এটা হচ্ছে ফুল স্ট্যাক না, রেজাউল ভাই। উনি রেজাউল ভাই। আমাদের ফুল স্ট্যাক বেঁচে ছিল। হ্যাঁ। তো আমার তখন আবার মনে হয় ধানমন্ডির ব্রাঞ্চ ওপেন হয়, তখন আমি কোনো কারণে হিমেল ভাই আপনি তো মেন্টর হিসেবে ব্যাকএন্ডে হিমেল ছিল। ভাই ছিল, হ্যাঁ হিমেল ভাই ব্যাকএন্ডে ছিল। ওকে, ফাইন। আচ্ছা, অনেকেই জানতে চায় যে মার্কেট প্লেসে আপনি কি ধরনের কাজ করেন, কোন ধরনের কাজগুলোতে আসলে মার্কেট প্লেসে বেশি? মার্কেট প্লেসে আমি আসলে এই মুহূর্তে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে মূলত আমি নর্মালি হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন নিয়ে কাজ করি। কাস্টমাইজেশন খুব কম করি। দেখা যায় একটা এক্সিস্টিং সাইটে কিছু কাজ করতে হবে, এগুলো আসলে আমি নর্মালি করি না, কারণ এটা কিছুটা ঝামেলাও থাকে। আর এই মুহূর্তে আসলে নিজে না করলে এই ঝামেলাগুলো আসলে আরেকজনকে দিয়ে মানে বোঝানোটা টাফ হয়ে যায়। কারণ ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা জিনিস বুঝাই দিল এই মুহূর্তে, কিন্তু আপনি যদি নিজে না থাকতে পারেন এটাতে, কারণ আপনারা হয়তো জানেন যেহেতু আমি একটা টিম চালাচ্ছি, এখন আমি শুধু মানে কিভাবে কাজ নেওয়া যায় বেশি সেই কাজের দিকেই আমি আসলে মনোযোগ বেশি দিচ্ছি কাজ করার চেয়ে। দেখা যায় কিছু কিছু প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো আসলে সলভ করার চেষ্টা করি আমি। আর এছাড়া নর্মালি হচ্ছে কাজ নেওয়ার প্রতি আমার এখন এটা বেশি। তো দেখা যায় ধরেন আমি একটা কাজ কিছু বাগ ফিক্সিং বা কাজ নিলাম, এটা আসলে নিজে না করতে পারলে আসলে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা টাফ হয়ে যায় এই মুহূর্তে। হুম। যেই কারণে আসলে কিছু যেগুলো মানে পার্সিয়াল যে কাজগুলো থাকে এক্সিস্টিং সাইটের, এগুলো আসলে আমি খুবই কম নেই। এবং বিশেষ করে ফুড ওয়েবসাইট ক্রিয়েশন, বিশেষ করে ই কমার্স ডেভেলপমেন্ট, আপনারা তো অনেকে দেখেছেন যে আমার গিগ নরমালি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং হচ্ছে ই কমার্স ওয়েবসাইট দিয়ে মোটামুটি প্রায় ফার্স্ট পেজে থাকে মোস্ট অফ দ্য টাইম। তো আসলে যে কারণে ই কমার্স এবং হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন যে বিজনেস সাইট যেগুলো, এগুলো নিয়ে কাজ করে থাকি। আপনি ওয়েব সলিউশনস বিডির সিইও। আমি খুব খুশি যে আপনি শিল্প সবার একজন। আসলে তার চেয়ে বড় কথা আমি একটা টিম লিডার। আসলে সিইও পরিচিতিতে আমি সত্যি কথা বলতে আমি লজ্জা পাই। আমি আসলে এটা দেই না কখনো। আমি নরমালি দেওয়ার চেষ্টা করি আমি টিম লিডার। গ্রেট। এই আপনি কারণে আসলে একজন পারফেক্ট লিডার, কারণ আপনি শুধু এখানে কিন্তু আপনার আপনি যে নিজের লাভ করেন এমন না, আপনি অন্যের লাভটাও দেখেন, এটা বোঝা যায় যে আপনার টিমে। আমি সেটাই বললাম, কারণ আমি এরকম না যে আমি শুধু আমার কাজগুলি করাই নেব, তা কিন্তু না। আমি চেষ্টা করি যে আমি ইভেন অনেকেই আছে যাদের আসলে গিগ নাই বা অনেকে চেষ্টা করে, আমি তাদেরকে বলছি গিগ কেন করেন না, গিগ খোলেন, যেটা আমার যেটুকু সাহায্য করে সেটুকু আমি পাবো। এবং ইভেন এরকম না যে আপনি কাজ পেলে আমার কাজ কমে যাবে। হ্যাঁ, সেটা আমার দিকে যেটা আছে সেটাই থাকবে, হ্যাঁ, এটা নিয়ে একটা টেনশন। কারণ রিজিক আমার যার দ্বারা যদি যেটা সেটাই আরেকজন, থাকবে। হুম। হ্যাঁ, আমার দ্বারা যদি আরেকজনের উপকার হয় সে হয়তো কোনোদিন বলবে, না বলুক তাতেও আপনার আপত্তি নেই, কিন্তু হয়তো কোনোদিন বলবে যে হ্যাঁ ভাইয়ের দ্বারা, বা নিজে মনে মনে উপলব্ধি করবে যে হ্যাঁ ভাইয়ের দ্বারা আমার তো উপকার হয়েছিল। হ্যাঁ, কারণ আমি আসলে কখনো চাই না যে আমার দ্বারা ক্ষতি হোক, দেখা যায় আমার পিছনে আমাকে নিয়ে আমার পিছনে বলা বলি করুক, এই জিনিসটা আমি আসলে কখনো চাই না। তো এটা আমি সবসময় চেষ্টা করি যে যেই হোক না কেন আমি মানে আমি যেটুকু জানি আমি এটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করি, যে তার গিকটা কিভাবে র্যাঙ্ক হতে পারে বা সে কিভাবে কাজ করতে পারে। এটা আমি সবসময় চেষ্টা করি। আপনার আপনার অফিস কি আপনার বাসায়? না, আমার অফিসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশে। আমি আলাদা একটা ফ্ল্যাট নিয়েছি অফিসটা। গ্রেট। আগে দেখতে অনলাইনে কাজ করতাম টিম নিয়ে, কিন্তু আসলে একটু মানে অনলাইনে কাজ করার ক্ষেত্রে হয় কি একটু মানে কমিউনিকেশনে একটু গ্যাপ থাকে গ্যাপ। নরমালি। ধরেন কমিউনিকেশন গ্যাপের ক্ষেত্রে এটা এরকম না যে একটু হলো এটা মানায় নিলাম, অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের ইমিডিয়েট কিছু দরকার হয়। তো ওই মুহূর্তে যদি ধরেন আপনি মানে না পান যে আপনার টিমে আছে, আপনি অনলাইনে তাকে কল দিলেন বা রিচ করার চেষ্টা করেন কোনোভাবে, আপনি তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো যেই কারণ থেকে আসলে আমরা অনলাইন থেকে অফলাইনে একদম ডিরেক্ট অফিস নিয়ে শুরু করছি। এবং ইনশাল্লাহ ইন ফিউচারে চিন্তা আছে যে লোকালিও কিছু হয়তো আমরা চেষ্টা করব। লোকালি হয়তো মার্কেটিং, যে কারণে আসলে ওয়েব সলিউশন বিডি নামটা আসলে দেওয়া, কিন্তু ওয়েব সলিউশন বিডি যেহেতু বিডি আছে, বাংলাদেশ নিয়েও কিছু করার চেষ্টা করব গ্রেট। ভবিষ্যতে, হয়তো লোকালি কাজ করার চেষ্টা করব। আপনার এই টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার পর্যন্ত আপনার এখন যে কাজ করছে, আপনি কি এখনো ওই নতুন নতুন ক্লায়েন্ট পাচ্ছেন, নাকি এটার সাথে আপনি কিছু ফিক্সড ক্লায়েন্ট অলরেডি তৈরি হয়ে গেছে? আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে যেটা পার্সোনালি কাজ করি এদের সাথে। বাট মার্কেট প্লেসে কিছু আমার এজেন্সির সাথে কাজ করা হয় যারা হচ্ছে রেগুলার কাজ দিচ্ছে। হ্যাঁ, এজেন্সির মাধ্যমে কাজ পাচ্ছি। তবে যেটা হচ্ছে আগের যে লেভেল 2 থেকে টপ রেটেড হওয়ার পরে যে আপনার কাজের পরিমাণ মানে খুব বেশি বেড়েছে এরকম না জিনিসটা। কারণ আমি আসলে সব সব ধরনের কাজ নেও না সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করি যে কোন কাজটা আমি পারফেক্ট পারবো। হ্যাঁ, কারণ এজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার আপনি যদি চান প্রতিদিন আপনি ৫টা কাজ নিতেই পারেন। আপনি যদি চান, হুম। আপনার ইচ্ছে হলে আমি আজকে ৫টা কাজ নিব, আপনি নিতে পারেন। কোনো প্রবলেম নাই। কিন্তু কি কাজটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে।
আলটিমেটলি আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো কিনা, কারণ আমার কথা হচ্ছে টাকার চেয়ে স্যাটিসফ্যাকশনটা আমার বড় দরকার। বড়। আমি যেটা বিশ্বাস করি, আমি এমন কোনো ক্লায়েন্টকে এখন পর্যন্ত, যেমন আমি নরমালি আমার এজেন্সির ক্ষেত্রে যেটা হয় যে মানে একটা টিম মেম্বার একটা প্রজেক্টে অ্যাসাইন করা থাকে নরমালি। তো সেই অ্যাসাইন করার পরে এই কাজটা একটু আগে যেটা বলি যে রাকিব ভাইয়ের কাছে, রাসেল ভাইয়ের কাছে আসে। রাসেল ভাই চেক করেন কাজটা যে ঠিক আছে কিনা, যদি কোনো কিছু ওনার কাছে মনে হয় যে না ঠিক নেই, উনি আবার এটা ওই আমার টিম মেম্বারকে রিভিশন দেন, টিম মেম্বার ঠিক করে রাসেল ভাই আবার চেক করেন, চেক করে যদি দেখে যে ঠিক আছে তারপর এটা আমার কাছে আসে। তো আমি ফাইনালি চেক করে অনেক সময় দেখা যায় নিজেই অনেক কিছু ফিক্স করে দেয়, আমার কাছে মনে হচ্ছে এখানটা আরেকটু দিলে ভালো হয়, এই কাজটা আরেকটু ভালো করলে ভালো, যদিও ঠিক আছে তারপরে মনে হয়, কারণ আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে কিভাবে বেশি দেওয়া যায়। বেশি দেওয়া যায়, ক্লায়েন্টকে হ্যাঁ, আপনি এটা যত চিন্তা বেশি করা দিবেন, উচিত। ক্লায়েন্ট তার চেয়ে বেশি আপনার কাছে ফেরত আসবে, এটা সত্যি কথা। আপনি যদি ক্লায়েন্টকে $10 কাজ বেশি করে দেন, দেখবেন ক্লায়েন্ট আপনার জন্য $100 কাজ নিয়ে আসছে। এটা বাস্তব কথা এবং এটা প্রমাণ আমি যেটা আমি পাই সবসময়। তো তো এভাবে হচ্ছে যে আসলে মানে ক্লায়েন্ট আগের যেই কাজ ছিল, ধরেন আগেও যে কাজ পেতাম, আমি আসলে চেষ্টা করি খুব বেশি কাজ না নেওয়ার, খুব বেশি প্রেশার না নেওয়ার। কারণ দেখা যায় কি, আপনি যদি খুব বেশি প্রেশার নেন, তখন দেখা যায় যারা টিমে আসে তাদের প্রচুর একটা মানে বেশি প্রেশার পড়ে, এবং আমি যেহেতু কমিউনিকেশনটা একাই করি ক্লায়েন্টের সাথে, তো কমিউনিকেশনতে গ্যাপ থাকতে পারে। আর একটা গ্যাপ মিসকমিউনিকেশন হওয়া অনেক বড় কিছু আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য। হয়তো আপনারা জানেন যে ফাইবার আসলে দেখেন না যে আপনি টপ রেটেড, আপনি লেভেল 1 নাকি আপনার লেভেল নেই। আপনার ফল মানে আপনার ফল, যে আপনি নিউ মানে একদম নতুনই হন না টপ রেট হন। ওরা কিন্তু টপ রেট বলে যে আপনাকে ছাড় দেবে এটা আসলে খুবই কম। টপ রেট বলে আপনাকে অন্য দিক থেকে সুবিধা দিচ্ছে, এটা সত্য সাপোর্ট কথা। দিচ্ছে। আপনি অনেক বাড়তি ফিচার পাচ্ছেন, এটা সত্য কথা। কিন্তু আপনি একটা মানে ভুল করছেন, এটা আপনার জন্য যে শাস্তি, এবং যে একজন নতুন জয়েন করছে এক সপ্তাহ তার জন্য সেম শাস্তি। আইন তো সবার জন্য এগুলো সমান। আসলে চিন্তা করেই সবার জন্যই সমান। আসলে এগুলো চিন্তা করেই আসলে মার্কেট প্লেসে কাজ করতে হয়। তো যে কারণে চেষ্টা করি যে কোয়ালিটিটা ভালো দেওয়ার, কোয়ালিটি ভালো দেই, কাজ কম নেই। তবে যেটা হচ্ছে, হ্যাঁ আগের চেয়ে অবশ্যই কাজ বেড়েছে, এবং বিশেষ করে যেটা বেড়েছে কাজের ভ্যালু বেড়েছে। আগে যে কাজটা আমি যেমন নরমালি আমি যখন লেভেল 2 তে ছিলাম, আমার বেসিক প্যাকেজ ছিল $50 এবং স্ট্যান্ডার্ড ছিল $200 বা 250, আর হচ্ছে আপনার প্রিমিয়ামটা ছিল মোস্ট প্রবাবলি 400। যেটা এখন আমি বাড়ি, এখন আমি বেসিক কাজ করি $120। আমার বেসিক প্যাকেজ হচ্ছে $120, এবং হচ্ছে আপনার 350 হচ্ছে স্ট্যান্ডার্ড এবং 600 হচ্ছে প্রিমিয়াম। আপনি এটা যে হচ্ছে গিগের কাজটা একটা। প্রাইস চেঞ্জ করেছেন, এখানে কোনো সমস্যা হয়েছে? না, না, এতে কোনো সমস্যা নেই, বরঞ্চ কাজের পরিমাণ আগের চেয়ে বাড়ছে এই বাড়ছে। চেঞ্জ করার জন্য। কারণ যখন আপনি একজন টপ রেটেড সেলার হয়ে যখন আপনি প্রাইসের দামটা কম দিবেন, তখন সে চিন্তা করবে যে আসলে আপনি কি তাকে খারাপ কাজ দিচ্ছেন কিনা। কারণ আপনাকে একজন টপ রেটেড সেলার আপনার কাছে সেই আসবে যে মানে আপনার কাছে মানে এরকম একটা বিষয় দেখবেন যে যখন আপনি কোথাও যাচ্ছেন, তখন রাস্তায় একটা কনস্টেবলের সাথে আপনি যেভাবে কথা বলেন, কিন্তু এসআই এর সাথে কিন্তু আপনি ওইভাবে কথা বলবেন না কখনো। আপনি তখন চিন্তা করবেন, কনস্টেবলের সাথে কথা বলছি এইভাবে, এসআই এর সাথে আমি কথা বলতে গেলে আমাকে ধরে নিয়ে যেতে পারে। তো এরকমই আপনি যখন মার্কেট প্লেসে একটা নিউজ দেখবেন, অনেক সময় যে মানে যে ব্যাড এক্সপিরিয়েন্স গুলো হয় লেভেল 1 বা নিউ সেলারের সাথে বেশি হয়। কারণ কি, কিছু ক্লায়েন্টই থাকে যারা হচ্ছে এই ধরনের চিন্তা করে যে আমি আসলে একে দিয়ে এই কাজটা করাই নেব, কিন্তু পেমেন্ট করবো। কিন্তু যখন আপনি লেভেল 2 হবেন বা টপ রেট হবেন, তখন ওই ক্লায়েন্ট আপনার কাছে আসবে না, সে ভয় পাবে। কারণ সে হচ্ছে লেভেল 2 বা টপ রেটেড, আমি কিন্তু তার কাছে উল্টা আমার নামে রিপোর্ট হতে পারে এটার জন্য। তো যে কারণে হচ্ছে এই জিনিসগুলো থেকে মুক্ত, এবং যারা আসে মোটামুটি ফ্রেশ ক্লায়েন্ট সবাই। এবং এটার জন্য সুবিধা হচ্ছে যে যারা আসে মোটামুটি ভালো বাজেট নিয়ে আসে, কারণ জানে যে টপ রেটের জন্য আপনি যখন যাবেন বাজেটটা আপনার থাকতে হবে। হুম। আর টপ রেট আপনাকে কখনো একটা লো কোয়ালিটি কাজ প্রোভাইড করবে না কখনো। করবে না। তো যখন আপনি একটা ভালো কাজ চাইবেন, ডেফিনেটলি ভালো একটা বাজেট মানে রাখতে হবে এটার জন্য। ঠিক। আচ্ছা, এখানে অনেকেই ভয় পায় যে লেভেল 1 হলে প্রাইস চেঞ্জ করা যাবে কিনা, বা কখনো যদি কোনো প্রাইস চেঞ্জ বা কোনো কন্টেন্ট চেঞ্জ করা তাহলে প্রবলেম হয় কিনা। যেটা বোঝা গেল যে প্রাইস চেঞ্জ করলে সমস্যা না, কারণ প্রাইস কিন্তু কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না, এই ভ্যালুটা কিন্তু আপনি বাড়াতেই পারেন। কিওয়ার্ড যেটা মানে গিগ কিওয়ার্ড, তারপর হচ্ছে গিগ ডেসক্রিপশন, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা কিওয়ার্ড কিন্তু আপনার গিগটাকে র্যাঙ্কিং করছে, কখনো যদি এগুলো এডিট করেন তখন হয়তো গিগটা ফল করতে পারে। আর ভ্যাকেশন মুড কেন জানি ফাইবার দিছে আমি জানি না, বাট এটা দিয়ে যে কাহিনীটা করে একজন ফ্রিল্যান্সার লাইফ বরবাদ করে আসলে দেয়। এটা আসলে খুবই খারাপ। যদি ভ্যাকেশন মোডটা তখনই কার্যকর হতো যখন আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় এসে ফেরত পাবো জিনিসটা, এটা হলে ঠিক ছিল। হুম। বাট এটা আসলে ভ্যাকেশন মোড কেন দিবে সে, যদি আমার যদি এটা কোনো ফায়দাই না হয়। কারণ আমি নরমালি ভ্যাকেশন মোড ছাড়া গেলে যা হচ্ছে, ভ্যাকেশন মোড এগুলোতে একই জিনিসই হচ্ছে। হুম। যদি এরকম হতো যে আমি যখন ভ্যাকেশনে আছি আমার কি একটা পজ আছে, কিকটা আমার র্যাঙ্কে নাই, দেখাচ্ছে না, বাট আমি যখন এটাকে ভ্যাকেশন থেকে ফিরে আসলাম আবার সেম পজিশনে ফেরত দিবে, তাহলে ঠিক আছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন ছিল। এখানে বলছে যে আপনার টিমের মেম্বাররা মানে ডে শিফটে কাজ করে নাকি রাতে কাজ করে, বা ওনার ওনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি যখন কাজটা পান এটা আসলে রাতে পান না দিনে পান, বা টিম ওয়ার্ক কখন হয়, মানে ম্যানেজমেন্টটা আর কি জানতে চাচ্ছেন উনি। আচ্ছা, আসলে এজ এ ফ্রিল্যান্সার আপনি আসলে কখনো ঠিক করতে পারবেন না আপনার কাজটা কখন আসবে।
সকালে না বিকেলে না ভোরবেলা। হ্যাঁ? এটা আসলে পুরোপুরি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আপনি কখন জেগে আছেন বা কখন আপনি কমিউনিকেশন করছেন ক্লায়েন্টের সাথে তার উপর। দেখা যায় কাজ আমার যখনই আসুক আমার অফিস টাইম শুরু হচ্ছে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১১টা থেকে সন্ধ্যা ৭টা। কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের একটু বেশি রাত জেগে থাকতে হয়। তো সকালে ওঠাটা কষ্ট হয়ে যায়। যে কারণে আমি ১০টার পরিবর্তে ১১টা থেকে করেছি এটা। স্টার্টিং টাইমটা হচ্ছে ১১টা থেকে সন্ধ্যা ৭টা। তো এই সন্ধ্যা ৭টা পর্যন্ত যে কাজগুলো থাকে অ্যাসাইন করা থাকে সবাইকে সবার সাথে মানে প্রজেক্টের সাথে একজন টিম একজন প্রজেক্টের সাথেই হয় অ্যাসাইন হয়। তো এর বাইরে দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি ইমার্জেন্সি কিছু চেঞ্জেস এর দরকার হয়। ক্লায়েন্ট হয়তো রিকোয়ারমেন্ট ধরেন আপনি ৭টা বাজে অফিস থেকে বের হয়ে গেলেন। কিন্তু আমার একটা ক্লায়েন্ট চেঞ্জ দিল ৮টা বাজে। সেটা যদি পরের দিন ১১টা বাজে এসে করেন, আপনি ১২টা বাজে আমাকে দেন। তো এই মাঝখানে ১৬ ঘন্টার একটা গ্যাপ হয়ে যায়। তো যেই কারণে ওই ক্লায়েন্টকে স্যাটিসফাই রাখাটা কিন্তু খুবই মানে একটা টাফ হুম। কাজ। তো যে কারণে হয়েছে মানে রাতের বেলা যেটা বলে থাকি যে প্রয়োজন সাপেক্ষে হয়তো ২ ঘন্টা কাজ করতে হতে পারে। এরকম না যে সবাই প্রত্যেকদিন রাতে কাজ করে, তা না। দেখা গেল কোনো একটা প্রজেক্টে ইমার্জেন্সি কোনো একটা কাজ আছে। সেই কাজটা তাকে বললে সে রাতে যেকোনো এটা এরকম না যে সে এসেই করে দিবে বা ইমিডিয়েট করতে হবে না। সে রাতে যখন সুযোগ পায় তখন একটু করে দিবে। এরকম। আর এটা এরকম না যে প্রত্যেক দিনই হচ্ছে। এটা হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে ইমার্জেন্সি। হয় এটা আর কি, সবসময় হয় না। অনেক এটা সময় মাঝে, হয়ে মাঝে যায়। হয়। এখানে আরেকজন কোশ্চেন করছে যে এন্ট্রি লেভেলে গিগ প্রাইস কেমন হওয়া উচিত। এটা আসলে পুরোটাই আপেক্ষিক। আপনি সার্ভিস কীরকম, আপনি স্কিল কোয়ালিটি কীরকম, বা গিগের ডেসক্রিপশন কীভাবে সাজিয়েছেন, আপনি কীরকম এফোর্ট দিবেন, এগুলোর উপর ডিপেন্ড করে। আর আপনি অনেকে দেখা যায় গিগের মধ্যে $20 ইনিশিয়ালি তো প্রাইসটা কম দিতে হবে, নাহলে এঙ্গেজমেন্ট বা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। অন্তত প্রাইস দিয়ে তো কনভিন্স করা দরকার। পরে আপনি মার্কেটিং করে বা বিভিন্ন রকম জিনিসগুলো বুঝাই টুঝাই আপনি বাজে বাড়াতে পারেন। এমনও গেছে যে আমি একটা গিগ, একটা জব, একটা ক্লায়েন্ট পাইছি $20, এবং ওই ক্লায়েন্টের একটা ক্লায়েন্টে আমি $১৭০০ কাজ করছি। এটা আমার ক্ষেত্রে হয়েছিল ফাইবারে। তো সেটাই। এবং ১ মাসে আমি আমি $১৭০০ আমি ইনকাম এরকম একটা করছি। এক্সপেরিয়েন্স শেয়ার করি। জি। আমার ইউএস এ একটা ক্লায়েন্ট আছে যার সাথে আমি তার ওয়েবসাইট মেইনটেন্যান্স এর কাজ করি। কোনো ওয়েবসাইট একটা ইয়ে আরকি ফিন্যান্সিয়াল মানে করেন উনি। মানে লোন দেন আরকি ইউএসএ তে। ক্রেডিটের লোন। তো আমি উনার সাথে আমার ১ম কাজটা শুরু হয়েছে $১০ এ। এটা বায়ার রিকোয়েস্ট থেকে। এটা বায়ার রিকোয়েস্ট থেকে উনার সাথে আমার কাজ শুরু হয়েছে $১০ যেটা হচ্ছে আপনার উনার ওয়েবসাইটের প্লাগইন গুলো আপডেট করতে হবে। হুম। এটা থেকে মূলত কাজ শুরু। তারপর এর সাথে আমি এখন মার্কেটপ্লেসের বাইরে কাজ করি। আমি মান্থলি স্যালারিতে উনার সাথে কাজ করি। যে উনার কাজ থাক বা না প্রায় থাক। হ্যাঁ, উনার সাথে টোটাল উনার টোটাল ২৯ টা ওয়েবসাইট আছে। তো এই সবগুলোরই মোটামুটি মেইনটেন্যান্স আমি করি আরকি মান্থলি। যা কিছু দরকার হয় সবকিছুই। আপনার এটা মাথা ঠিক এটা আছে? হচ্ছে কথা যে যে আমি আসলে $১০ থেকে শুরু করেছি উনার সাথে। কিন্তু হ্যাঁ, কারণ এটা গেল তাও বাইরে কেউস থেকে। $১০ এর কাজটা এখন আমাকে প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি এনে দিচ্ছে। আচ্ছা, ফিক্স স্যালারিটা যে যে কারণ দিচ্ছে, আসলে এটা আমি যেগুলো কোশ্চেন করবো সালমান ভাই, সেটা আসলে স্টুডেন্টের হয়ে কোশ্চেনগুলো করছি। কারণ আমার হ্যাঁ, কাছে কোনো আমি সমস্যা ফিল নেই। করি যে হ্যাঁ, স্টুডেন্টরা এই ধরনের কোশ্চেন করতে পারে, কারণ অনেকে দেখি হুম, কোশ্চেন করতেছে না। আচ্ছা। তো আমাদের তো আবার ১ ঘন্টা টাইম নিয়েছে আপনার কাছ থেকে। তো ১ ঘন্টা টাইম কেমনে কাটানো যায় এটা আমি একটু প্ল্যান করতেছি। আচ্ছা। আমার যদিও আর একটা লাস্ট কোশ্চেন ছিল, তার আগে এই কোশ্চেনটা করে নিই। সেটা হচ্ছে ফিক্সড যে জবটা করছেন, সাপোজ আপনার ক্লায়েন্টের কোনো রিকমেন্ড নাই এই মাসে, বা হুম, থাকলেও খুব কম, তাহলে কি আপনার ওই যে বাজেটটা সেটা কি দিয়ে সেম। দিবে? বা সেই সেম বাজেটটা। মানে ধরেন এটা আমি মাসে একেবারেই যদি হচ্ছে আপনি ওর কোম্পানিতে সাপোজ আপনি জব করছেন, ফিক্সড জব একটা করছি, স্যালারি হ্যাঁ। দিচ্ছে। তারপর এবং বিশেষ উনি আমাকে অফার করেছে ইউএসএ তে নিয়ে যাবে যে প্যান্ডেমিক এর শেষ পর্যায়ে এসে ওনার কোম্পানিও বড় হচ্ছে এখন। তো উনি আসলে এইটার পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করতেছে। মানে মার্কেটিং নিয়ে, টিভি কমার্শিয়াল নিয়ে, রেডিওতে এগুলো নিয়ে প্রচুর টাকা খরচ করার কারণে উনার আসলে আস্তে, আস্তে এটা বড় হচ্ছে আর অনেক বড় হচ্ছে। তো উনি আমাকে অফার করেছেন যে উনি আমাকে ইউএসএ তে নিয়ে যাবেন ওনার কোম্পানির জন্য পার্মানেন্টলি করার জন্য। এবং যেটা হচ্ছে যে আসলে মান্থলি আমার যে বেসিক যে কাজটা থাকে উনার সাইটটা ঠিকমতো কাজ করছে কিনা এটা আমাকে মানে এনশিওর করতে হয়। যে হয়তো অনেক সময় দেখা যায় আমরা এলিমেন্টর প্রো ইউজ করছি। এলিমেন্টরটা কিন্তু অটো আপডেট হয়ে যাচ্ছে ফ্রি ভার্সন হওয়ার কারণে। প্রো ভার্সনটা হওয়ার কারণে কিন্তু সে অটো আপডেট হতে পারছে না। তো যদি কোনো কারণে আপনার ভার্সনের সাথে কনফ্লিক্ট করে আপনার সাইট কিন্তু একদম ব্ল্যাংক ডাউন হয়ে দেখাবে। যাবে, হ্যাঁ। ওই মুহূর্তে হ্যাঁ, ব্ল্যাংক সাদা হয়ে থাকবে। তো এই জিনিসটা এনশিওর করাই হচ্ছে আমার কাজ যেন এটা না হয়। যেমন ওনার ওয়েবসাইটে ফর্ম আছে, ফর্মটা ঠিকঠাক কাজ করতেছে, ডাটা সাবমিট হচ্ছে, এটা হচ্ছে আমার কাজ। তো এই জিনিসটা এনশিওর করাটাই হচ্ছে মূলত আমার কাজ। তো এটার জন্য আমি সবসময় চেষ্টা করি দেখি যে প্লাগইন গুলো আপডেট আছে কিনা, থিম গুলো আপডেট আছে কিনা, কোনো বাগ আছে কিনা এগুলো আমি চেক করে দেখি। এসএসএল টা ঠিকমতো কাজ করে। যেহেতু একটা ফিন্যান্সিয়াল কোম্পানি, এসএসএল টা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। কারণ যদি কোনো ক্লায়েন্ট যদি দেখেন তার সাইটে এসএসএল কাজ করছে না, মানে সিকিউর না, ওয়ার্নিং দিচ্ছে, ডেফিনিটলি সে আপনার কাছে আসবে না। কারণ আপনার সাইটে তো সিকিউর না, আপনি আমাকে কিভাবে সিকিউরিটি দিবেন ফিন্যান্সিয়ালি? এটা কিন্তু চিন্তা করবে। কারণ
আমেরিকান মানুষ আসলে মানে একটু ওইরকম ভাবে চিন্তা করে, মানে ট্রাস্টের বিষয়টা ওরা ওইভাবেই ভাবে। তো এই জিনিসগুলোই আসলে আমি নিশ্চিত করি যে আসলে হ্যাঁ সব ঠিকঠাক করছে, মানে কাজ করছে, এটা আসলে বেসিক্যালি হয়ে থাকে। আর এটা ধরেন আমার প্রতি মাসে যে এরকম প্রত্যেকদিন করতে হয় তাও না, দেখা যায় আমি হয়তো সপ্তাহে একদিন বা 15 দিন একদিন চেক করি, কারণ আমি জানি যে আমি আসলে যে জিনিসটা করে রাখছি এই জিনিসটা আগামী একদিনে প্রবলেম হবে না যদি কোনো মানে সার্ভার ইস্যু না থাকে। তো আমি ওইভাবেই চেক করার চেষ্টা করি সবসময়। আর এছাড়া কিছু টুকটাক মডিফিকেশন থাকে, এরকম মাস গেছে আমি শুধু প্লাগইন আর থিম আপডেট করছি, আর কোনো কাজই নেই। কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমার যে ফিক্স যেটা সেটা আমি পেয়ে যাচ্ছি তার কাছ থেকে প্রতি মাসে। গ্রেট। রাশেদ খান রাব্বি বলেছে ভাইয়া লাইভ সেকশন না সেশনটা খুবই ভালো ছিল আমার জন্য, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আশা করছি যে আপনাদের কোনো না কোনো জায়গায় হিট করবে। সাবরুম ভাইয়া কোনো না কোনো গল্প বা কোনো না কোনো আইডিয়া আপনাদের সাথে আপনাদের কাজে লাগবে, মোটিভেট করবে। আসলে এই লাইভ সেশনগুলো করাই হয় হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, সাকসেসফুল মানুষদের সেটাই, কারণ গল্পগুলো। আসলে এক একজনের গল্পটা এক এক রকম থাকে, এবং কার হ্যাঁ, গল্পটা আপনার সাথে মিলে যাবে বা কার গল্প থেকে আপনি ইন্সপিরেশন পাবেন, এটা কিন্তু কেউ বলতে পারে না। মার্কেট প্লেসে যারা কাজ করে মানে ফ্রিল্যান্সিং যারা করে লেভেল 2 হচ্ছে বা টপ রেটে হচ্ছে, সবাইকে বলতেছি এই মানুষগুলোর কিন্তু মানে অবশ্যই অবশ্যই কোনো না কোনো গল্প থাকে। এত সহজ না, সেটা অবশ্যই। ফ্রিল্যান্সিং করা এত সহজ না। আপনি মনে করেন 10টা জব, 10টা একটা জব পাওয়া যে যতটা কঠিন, যদি আপনি 50,000 টাকার স্যালারি, এই মানুষটা যদি 50,000 টাকার স্যালারি ছেড়ে দেয়, যেখানে আপনার মাসে ফ্রিল্যান্সিংটা কিন্তু একেবারেই আমরা যেটা বলি আর কি গতানুগতিকভাবে বলি যে ইনসিকিউর একটা প্ল্যাটফর্ম। কেন এটা বলি, সেটাই যদি আপনার কখনো ফাইবারে কখনো জব আছে কখনো জব আছে, কিন্তু ওই ইনসিকিউর অবস্থা থেকে উনি জবটা ছেড়ে দেয়, ওনার ওই কনফিডেন্স লেভেলটা ছিল। এটা যদি না থাকে তাহলে সমস্যা। আর ওনার কনফিডেন্সটা কোথেকে আসছে, কারণ ওনার স্কিলটা আছে। স্কিল না থাকলে কিন্তু আপনার কনফিডেন্স কোনো দিন আসবে না, আপনি ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথাও সেটাই। বলতে পারবেন না, আপনি ক্লায়েন্টকে বাজেটটাও বলতে পারবেন না। $10 কারণ একটা আমার আমার কনফিডেন্স ছিল যে আমি পারবো। হ্যাঁ, এটা যে হচ্ছে কারণে আসলে আমি এটা মানে নিজের মধ্যে ধারণ করছি বলে কিন্তু আজকে আসতে পারছি। আমি তখন ভয় পেয়ে যেতাম যে আমি যদি তখন জবটা চালিয়ে যেতাম, দেখা যেত যে আমি আসলে এখনো সে আগের মতোই হয়তো 100-150 মানে ইনকাম করছি, অথবা আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছি। কারণ আসলে ফ্রিল্যান্সিংটা আপনি যখন মনের থেকে না করতে পারবেন, এটা আপনার হবে না। আমার হবে না। অনেকে একটা কোশ্চেন আমি আসলে অনেকের কাছ থেকেই পাই যে আসলে ভাই আমি কি নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব? এটা আমি আসলে কমন কোশ্চেন পাই। হ্যাঁ, অনেকের কাছ থেকে মেসেজে পাই যে আসলে কি নিয়ে শুরু করব? আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে কাজ শুরু করলে মনে হয় বেশি বেশি কাজ পাওয়া যায়, দামি কাজ হ্যাঁ। পাওয়া যায়, অনেক বেশি ইনকাম করা যায়। এটা একদম ভুল ধারণা ভাই। আপনার কাজটা হচ্ছে মূলত টোটালি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন কাজটা করে মজা পাচ্ছেন, কোন কাজটা আপনার ভিতর থেকে আসতেছে। ধরেন এরকমও যায় যে হয়তো আমি 10 মিনিট কাজ করার কথা বলে বসছি, কিন্তু কাজটা আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা করে ফেলছি। কেন? কারণ আমার ভালো লাগতেছিল করতে, আমি ভাবলাম আরেকটু করি আরেকটু করি। কিন্তু আপনার যখন 2 ঘন্টার কাজ আপনি করতে যাবেন, যেটা আপনার ভালো লাগে না, আপনি 10 মিনিট করে মনে হবে থাক এটা পরে করি, থাকুক পরে করি, কাজটা শুধু কমপ্লিট হবে না। তো এই জন্য আমি সবাইকে বলি যে আপনার আসলে কোনটা ভালো লাগে সেটা আপনি আপনার নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন আগে। কারণ আপনি যদি কাজের প্রতি ভালো লাগা না থাকে, ভালোবাসা না থাকে, মানে টান না থাকে, এইটা আপনি যত ভালোই হোক যত বড় কাজই হোক না কেন আপনি কিছু করতে পারবেন না। তো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত যে নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া। কারণ আপনি যখন ভালো লাগাকে প্রাধান্য দিবেন, সেই ভালো লাগাটা নিয়েই কিন্তু আপনি আগাতে পারবেন আসলে। কারণ ভালো লাগা না থাকলে কিন্তু, টান না থাকলে কিন্তু মানে এটা হয় না। হ্যাঁ, হুম। তো এই জন্যই আপনি যদি চেষ্টা করেন গ্রাফিক ডিজাইন ভালো, আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন, ডিজিটাল মার্কেটিং আছে সেটা নিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, অনেক কিছু আছে। মানে সবকিছুই এমন না কোনোটার চেয়ে কোনোটা কম তা কিন্তু না, প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা জড়িত। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনার গ্রাফিক ডিজাইনার লাগবে, কারণ ওয়েবসাইটে কন্টেন্ট দরকার আপনার। এই ভিজুয়াল যে এলিমেন্ট গুলো আছে এগুলো দরকার, এগুলোর জন্য আপনার গ্রাফিক ডিজাইনার দরকার। এখন আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট নাই, কন্টেন্ট রাইটার দরকার। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং লোক লাগবে। এখন মার্কেটিং করলে তো হবে না, আপনার এসইও লাগবে, এসইও জন্য কি করবেন? এসইও এক্সপার্ট লাগবে। তো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি মনে করেন যে এটা দিয়ে আমি ভালো করে ফেলবো, এটা হলো ভুল। আপনার ভালো করার জায়গাটা হচ্ছে আপনার ভালো লাগাটা, আপনি আসলে কোনটাতে মানে ভালো লাগে বা কোনটাতে আপনি পান, মানে আপনার প্রতি যায়, মানে টান আছে যেটাকে আমরা বলি, থাকে না যে এর প্রতি আমার যায় টান আছে, এই জিনিসটা এরকম। হুম। এখানে বলছে যে ইউএসএ ক্লায়েন্টের ওয়েবসাইট মেইনটেনেন্স করার জন্য কত চার্জ করেন। এই চার্জ নিয়ে আচ্ছা, পড়েন, এই বাজেট চার্জের নিয়ে খুব আসলে দৌড়াদৌড়ি এটা এদের। এটা ফিক্স নাই। আমি যেটা আমি ওনার সাথে যখন প্রথম শুরু করেছি কাজ করা, ওই যে বললাম যে বাইরে গেছি $10 কাজ করা শুরু করছি, এরপরে $50। মানে আমি প্রথমে একটা সাইটের প্লাগইন থিম আপডেট করে দিলাম $10, সরি দুইটা সাইটের প্লাগইন থিম আপডেট করে দিচ্ছি $10, এবং তারপর আমি ওর অফার মানে ওই আমাকে বললো যে আরো অনেকগুলো সাইট আছে করাতে চাই। পরে আমি $50 10টা ওয়েবসাইট করে দিলাম, মানে বাকি যে 8টা ছিল, দুইটা করেছি $10, ওইটা $50 বাকি করলাম।
এবং এরপরে ওনার সাথে করতে করতে 100, 150, $200 করলাম, এবং আমি যখন মান্থলি ওনার সাথে কাজ করা শুরু করেছি তখন আমি $250 ওনার সাথে কাজ করা শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ